বন্ধুরা, ভাবুন তো একবার, যে চীনকে আমরা কয়েক বছর আগেও ইলেকট্রনিক্স আর স্মার্টফোনের জন্য অপ্রতিদ্বন্দ্বী মনে করতাম, আজ সেই চীনের বাজারে ভারত নিজের থাবা বসিয়েছে। শুধু থাবা বসানোই নয়, আজ ভারতের তৈরি ইলেকট্রনিক কম্পোনেন্টস চীনের কারখানায় যাচ্ছে ফোন অ্যাসেম্বল করার জন্য। অবিশ্বাস্য মনে হচ্ছে? আজকের এপিসোডে আমি সুশোভন আপনাদের দেখাবো কিভাবে ভারতের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি আজ গ্লোবাল ইকোনমির পুরো স্ক্রিপ্ট বদলে দিয়েছে। 2026 সালের এই নতুন ডেটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। নমস্কার, আমি সুশোভন, আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন এক সাফল্যের গল্প বলবো যা হয়তো মেন স্ট্রিম মিডিয়ায় অতটা হাইলাইট করা হয়নি। আজ আমরা আলোচনা করব ভারতের রেকর্ড ব্রেকিং এক্সপোর্ট নাম্বারস নিয়ে। ভারত কি সত্যি চীনের ম্যানুফ্যাকচারিং হাব তকমাটা ছিনিয়ে নিতে চলেছে? আজকের ভিডিওতে আমরা 4টি প্রধান দিক নিয়ে আলোচনা করব। ভারতের $860 বিলিয়ন ম্যাজিক ফিগার, চীনের বাজারে ভারতের ইলেকট্রনিক্স বিপ্লব, আমাদের ডিফেন্স এক্সপোর্টের 66% বৃদ্ধি এবং শেষে আলোচনা করব সেই আশঙ্কার কথা, আমাদের ট্রেড ডেফিসিট কেন বাড়ছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি পয়েন্ট ভারতের ইকোনমিক সভারেনিটির সাথে যুক্ত। বন্ধুরা, প্রথমেই আলোচনা করা যাক সেই বিগ নিউজটা নিয়ে, যা বর্তমান বিশ্বের টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে বড় বড় অর্থনীতিবিদদের চমকে দিয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট এক্সপোর্ট অর্থাৎ পণ্য ও পরিষেবা মিলিয়ে মোট রপ্তানি 860 বিলিয়নের গণ্ডি স্পর্শ করেছে। এটি কোনো সাধারণ সংখ্যা নয়, এটি একটি গ্লোবাল স্টেটমেন্ট। আপনারা স্ক্রিনে এই হেডলাইনটি দেখুন। আমাদের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল সাহেব এবং কমার্স সেক্রেটারি রাজেশ আগরওয়াল যৌথভাবে জানিয়েছেন যে এটি ভারতের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ পারফরমেন্স। কিন্তু প্রশ্ন হলো, কেন এই নম্বরটি নিয়ে এত আলোচনা হচ্ছে? এর গুরুত্ব বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। গত অর্থবর্ষে অর্থাৎ 2024-25 সালে এই সংখ্যাটি ছিল 825 বিলিয়ন। অর্থাৎ মাত্র 12 মাসে আমরা আমাদের রপ্তানিকে প্রায় $35 বিলিয়ন বৃদ্ধি করেছি। পার্সেন্টেজের হিসাব দেখলে এটি প্রায় 4.2% বেশি গ্রোথ। এখন ভাবুন, এই বৃদ্ধিটা ঠিক কখন হয়েছে? যখন গোটা বিশ্বে গ্লোবাল রিসেশন বা মন্দার মেঘ ঘনিয়ে আসছে। একদিকে রেড সি ক্রাইসিস বা লোহিত সাগরের সংকটের কারণে হুতি বিদ্রোহীদের হামলায় গ্লোবাল শিপিং রুট কার্যত স্তব্ধ, অন্যদিকে ওয়েস্ট এশিয়ায় ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী। জাহাজের ভাড়া বা ফরেন কস্টস এবং ইন্স্যুরেন্সের দাম অনেক গুণ বেড়ে যাওয়া সত্ত্বেও ভারতের সাপ্লাই চেইন ভেঙে পড়েনি। এটাই হলো ভারতের স্ট্র্যাটেজিক অটোনমির ম্যাজিক। চলুন এই $860 বিলিয়ন একটা পোস্টমর্টেম করা যাক। এই বিশাল অঙ্কের মধ্যে মার্চেন্টাইজ গুডস বা পণ্য রপ্তানির থেকে এসেছে প্রায় 441 বিলিয়ন। ইঞ্জিনিয়ারিং গুডস, টেক্সটাইল এবং ড্রাগস, ফার্মাসিউটিক্যালস ভারতের রপ্তানির মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। কিন্তু সবথেকে বড় চমক দেখিয়েছে ভারতের সার্ভিস সেক্টর। ইতিহাসে এই প্রথমবার ভারতের সার্ভিস সেক্টর $418 বিলিয়ন গণ্ডি পার করে 419 বিলিয়নে পৌঁছেছে। একটা সময় ছিল যখন ইন্ডিয়া মানেই ভাবা হতো শুধু আইটি সাপোর্ট, কিন্তু আজ সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আজ ভারত গ্লোবাল কনসালটেন্সি, ফিনান্সিয়াল সার্ভিসেস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং বিজনেস প্রসেসিংয়ের পাওয়ার হাউস হয়ে উঠেছে। বিশ্বের বড় বড় কোম্পানিগুলো আজ তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার ভারতে স্থানান্তরিত করছে, যার ফলশ্রুতি আমরা এই পরিসংখ্যানে দেখতে পাচ্ছি। তবে এখানে একটা আক্ষেপের জায়গা রয়েছে। কমার্স মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে যদি মার্চ 2026-এ ইরান ইসরায়েল সংঘর্ষের ফলে লজিস্টিক জট তৈরি না হতো, তবে ভারত খুব সহজেই 900 বিলিয়নের রেকর্ড লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলত। শেষ মুহূর্তে শিপমেন্ট আটকে যাওয়ার কারণে আমাদের কিছু লস হয়েছে ঠিকই, কিন্তু তবুও ভারতের এই রেজিলিয়েন্স বা প্রতিকূলতার মধ্যে লড়াই করার ক্ষমতা আজ সারা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ভারত এখন আর শুধুমাত্র একটা বড় বাজার নয়, বরং ভারত এখন বিশ্বের অন্যতম বড় সাপ্লায়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বন্ধুরা, এবার আসা যাক সেই বিশেষ পয়েন্টে যার কথা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, আমাদের গর্বের জায়গা ভারতের ইলেকট্রনিক্স এক্সপোর্ট। আজ ভারত ইলেকট্রনিক্সের জগতে এমন এক জায়গায় পৌঁছেছে যা আজ থেকে 5 বছর আগেও আমাদের কাছে ছিল এক স্বপ্ন।
সবথেকে অদ্ভুত এবং রোমাঞ্চকর বিষয় হলো আমরা এখন চীনকে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা যন্ত্রাংশ রপ্তানি করছি। বিশ্বাস হচ্ছে না তো? এই তথ্যটি দেখুন। স্ক্রিনে এই নিউজ আর্টিকেলটি ভালো করে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট বলা হয়েছে যে ভারতের অ্যাপেল ইকোসিস্টেমের সাথে যুক্ত ভেন্ডাররা যেমন টাটা ইলেকট্রনিক্স, ফক্সকন, পেগাট্রন এরা সবাই মিলে শুধুমাত্র গত এক বছরে চীনের বাজারে প্রায় 3.5 বিলিয়নের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট পাঠিয়েছে। একটু ভেবে দেখুন, 2021-22 সালেও এই রপ্তানির পরিমাণ ছিল মাত্র কয়েকশো মিলিয়ন ডলার। গত বছর অর্থাৎ 2024-25 সালে এটা ছিল 920 মিলিয়ন ডলারের আশপাশে। আর এখন 2026-এ দাঁড়িয়ে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 3.5 বিলিয়ন ডলারে। মাত্র এক বছরে প্রায় 4 গুণ বা 400% বৃদ্ধি। বন্ধুরা, এটা কোনো ছোটোখাটো সাফল্য নয়। আজ থেকে মাত্র 3-4 বছর আগেও ভারত চীন থেকে পার্টস ইম্পোর্ট করত এবং ভারতের কারখানায় সেগুলোকে শুধু স্ক্রুড্রাইভার দিয়ে জোড়া লাগিয়ে ফোন তৈরি করত, যাকে বলা হতো স্ক্রুড্রাইভার টেকনোলজি। কিন্তু আজ সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। ভারত এখন আর শুধু অ্যাসেম্বল করছে না, ভারত এখন হাই এন্ড ইলেকট্রনিক সার্কিট, মাদারবোর্ড এবং জটিল কম্পোনেন্টগুলো তৈরি করছে, যা খোদ চীনের কারখানায় যাচ্ছে আইফোন এবং অন্যান্য গ্যাজেট তৈরির জন্য। এখন প্রশ্ন জাগতে পারে, হঠাৎ এই মিরাকেল বা অলৌকিক ঘটনা কিভাবে ঘটল? এর উত্তর লুকিয়ে আছে ভারতের পিএলআই স্কিমের মধ্যে। যখন সরকার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের জন্য বিশাল অঙ্কের ইনসেন্টিভ ঘোষণা করলো, তখন অ্যাপেলের মতো গ্লোবাল টেক জায়ান্টরা বুঝতে পারলো যে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজিতে ভারতই হতে চলেছে বিশ্বের পরবর্তী ম্যানুফ্যাকচারিং ডেস্টিনেশন। আজ ভারতে তৈরি সেমিকন্ডাক্টর অ্যাসেম্বল এবং পিসিবি ইউনিটগুলো বিশ্বমানের হয়ে উঠেছে। ভারত এখন শুধু ফিনিশড প্রোডাক্ট তৈরি করছে না, বরং গ্লোবাল সাপ্লাই চেনের একটি অপরিহার্য সাপ্লায়ার হয়ে উঠেছে। এটি ভারতের জন্য একটি বিশাল জিওপলিটিক্যাল উইন। কেন? কারণ এতকাল আমরা ইলেকট্রনিক্সের জন্য চীনের উপর 100% নির্ভরশীল ছিলাম, যার ফলে আমাদের ন্যাশনাল সিকিউরিটি এবং ডেটা প্রাইভেসিতে বড় ঝুঁকি থাকত। কিন্তু আজ চীন আমাদের তৈরি কম্পোনেন্টের উপর নির্ভর করতে শুরু করেছে। আমরা এখন আর চীনের দয়ার উপর দাঁড়িয়ে নেই, বরং চীন এখন আমাদের ইকোনমিক ইকোসিস্টেমের অংশ হয়ে উঠেছে। এর ফলে ভারতের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার যেমন ফুলে ফেঁপে উঠছে, তেমনি সারা দেশে হাইটেক ম্যানুফ্যাকচারিং সেক্টরে লক্ষ লক্ষ দক্ষ কর্মসংস্থান তৈরি হচ্ছে। ভারত এখন আক্ষরিক অর্থেই বিশ্বের ডিজিটাল ল্যাবরেটরি এবং ফ্যাক্টরি উভয়ই হয়ে ওঠার পথে। বন্ধুরা, ভারতের বাণিজ্যের ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে বড় সাফল্যের গল্পটি লেখা হয়েছে আমাদের প্রতিরক্ষা অর্থাৎ ডিফেন্স সেক্টরে। একটা সময় ছিল যখনই ভারতের নাম বিশ্বমঞ্চে আসতো, ভারত পরিচিত হতো বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক হিসেবে। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে সেই পুরনো ছবিটা এখন পুরোপুরি ফিকে হয়ে গেছে। আজ ভারত নিজের সীমানা রক্ষার পাশাপাশি বিশ্বের 85টিরও বেশি দেশের সুরক্ষা কবচ তৈরি করছে। স্ক্রিনে এই হেডলাইনটি একবার লক্ষ্য করুন। এটি শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি ভারতের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের এক বিশাল জয়। তথ্য বলছে গত এক বছরে ভারতের ডিফেন্স এক্সপোর্ট প্রায় 62.66% বৃদ্ধি পেয়েছে। 2024-25 সালে যেখানে আমাদের রপ্তানি ছিল মাত্র 2.5 বিলিয়ন ডলারের কাছাকাছি, আজ সেই সংখ্যাটা 38,424 কোটি টাকা, অর্থাৎ প্রায় 4.11 বিলিয়ন ডলার স্পর্শ করেছে। একটু ভেবে দেখুন, আজ থেকে 10 বছর আগে কি আমরা কল্পনা করতে পেরেছিলাম যে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ায় তার মাসল পাওয়ার দেখাতে শুরু করবে? আজ আমরা ফিলিপিন্সকে বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস সরবরাহ করছি। শুধু তাই নয়, দক্ষিণ ককেশাস অঞ্চলের আর্মেনিয়ার মতো দেশ আজ রাশিয়ার পরিবর্তে ভারতের তৈরি পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার এবং এট্যাক্স কামানের উপর ভরসা রাখছে। আফ্রিকা থেকে শুরু করে ল্যাতিন আমেরিকা পর্যন্ত আজ ভারতের তৈরি ধ্রুব হেলিকপ্টার, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং আমাদের গর্বের LCA তেজস ফাইটার জেটের স্পার্টস গর্জন করছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে সারা বিশ্ব কেন ভারতীয় অস্ত্রের দিকে ঝুঁকছে? এর পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, ইন্ডিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি এখন অত্যন্ত কস্ট এফেক্টিভ, অর্থাৎ আমেরিকা বা ইউরোপীয় দেশগুলোর তুলনায় আমরা অনেক সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক প্রযুক্তি দিচ্ছি। দ্বিতীয়ত, আমাদের অস্ত্রগুলো আজ ব্যাটেল প্রুভেন বা প্রতিকূল পরিবেশে পরীক্ষিত। লাদাখের হাড় কাঁপানো ঠান্ডা থেকে রাজস্থানের মরুভূমি, সবখানেই আমাদের সরঞ্জাম সফলভাবে কাজ করছে। এবং তৃতীয় কারণ হলো ভারতের ইন্ডিজিনাস ম্যানুফ্যাকচারিং বা দেশীয় প্রযুক্তিতে নির্মাণের ওপর অদম্য জোর।
আজ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ। কিন্তু এখানে একটা ঐতিহাসিক পরিবর্তন এসেছে। আগে আমরা এই বিপুল পরিমাণ অর্থ খরচ করতাম বিদেশি কোম্পানিগুলোকে লাভবান করতে, রাশিয়ার সুখোই হোক বা আমেরিকার প্রেডিটর ড্রোন। ভারতের টাকা চলে যেত বাইরে, কিন্তু আজ ভারতের এই টাকা খরচ হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানিগুলোর ক্ষমতা বাড়াতে। একদিকে হ্যাল এবং ডিআরডিওর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা, অন্যদিকে টাটা, লার্সেন অ্যান্ড টুব্রো এবং ভারত ফোর্সের মতো প্রাইভেট প্লেয়াররা আজ হাতে হাত মিলিয়ে কাজ করছে। বন্ধুরা, এটা শুধুমাত্র ব্যবসার কথা নয়, এটি ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের এক বিশাল স্তম্ভ। আমরা যখন নিজের অস্ত্র নিজে বানাই এবং অন্যকে বিক্রি করি, তখন বিদেশের কোনো দেশ আমাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে আমাদের হাত বেঁধে রাখতে পারে না। ভারত আজ নিজের ডিকটেশনে চলছে। আমরা এখন আর শুধুমাত্র ইম্পোর্ট করে নিজেদের ডিফেন্স বাজেট খালি করছি না, বরং এক্সপোর্ট করে গ্লোবাল আর্মেনারি বা বিশ্ব অস্ত্র ভাণ্ডারে নিজেদের আধিপত্য কায়েম করছি। ভারতের এই মডার্ন ডিফেন্স পাওয়ার হাউস হয়ে ওঠা চীনের মতো প্রতিবেশীদের জন্য এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বন্ধুরা, সবটাই যে সুখবর তা কিন্তু নয়। একজন দায়িত্বশীল ইউটিউবার হিসেবে আমার কাজ হলো মুদ্রার উল্টো পিঠটাও আপনাদের সামনে তুলে ধরা। আমাদের এক্সপোর্ট বাড়লেও আমদানির পাল্লা কিন্তু বেশ ভারী হয়েছে। এই তথ্যটি আমাদের একটু চিন্তায় ফেলতে পারে। ভারতের ট্রেড ডেফিসিট অর্থাৎ রপ্তানি ও আমদানির মধ্যে ব্যবধান বেড়েছে 119.3 বিলিয়ন ডলারে। গত বছর এটি ছিল 95 বিলিয়ন ডলার। কেন এটা হলো? এর প্রধান কারণ হলো গ্লোবাল ইকোনমিক ফ্যাক্টরস। অপরিশোধিত তেল এবং গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে অস্থির থাকার কারণে আমাদের অনেক বেশি টাকা খরচ করতে হয়েছে। এছাড়া সোনা এবং রূপার আমদানিতেও ভারত এবছর রেকর্ড করেছে। সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা হলো চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি। আমরা চীনকে 3.5 বিলিয়ন ডলারের ইলেকট্রনিক্স দিচ্ছি ঠিকই, কিন্তু চীন থেকে আমরা এখনও মেশিনারি এবং কেমিক্যাল সহ প্রায় 102 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করছি। চীনের ওপর এই বাণিজ্যিক নির্ভরতা কমানো আমাদের জন্য এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। যদি ভারত 2030 সালের মধ্যে 5 ট্রিলিয়ন ডলারের ইকোনমি হতে চায়, তবে আমাদের এই ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমাতে হবে এবং ম্যানুফ্যাকচারিংকে আরও 10 গুণ বাড়াতে হবে। পরিশেষে একটা কথাই বলবো, ভারত আজ যেখানে দাঁড়িয়ে আছে তা কোনো মিরাকেল নয়, এটি দীর্ঘদিনের পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার ফল। 860 বিলিয়ন ডলারের রপ্তানি আমাদের বুঝিয়ে দিচ্ছে যে বিশ্ববাজারে মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ডটি এখন প্রতিষ্ঠিত। হ্যাঁ, কিছু চ্যালেঞ্জ আছে, ট্রেড ডেফিসিট বাড়ছে, কিন্তু যখন একটি দেশ উন্নতির শিখরে যায় তখন তার কিছু শৈশবকালীন সমস্যা বা গ্রোয়িং পেইনস থাকেই। ভারত এখন আর শুধুমাত্র একটি ভোক্তা দেশ নয়, ভারত এখন একটি নির্মাতা দেশ। 2026-এর এই তথ্যগুলো আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে যে খুব শীঘ্রই ভারত 1 ট্রিলিয়ন ডলারের এক্সপোর্টের ম্যাজিক ফিগারটাও পার করবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত কি চীনের ম্যানুফ্যাকচারিং রাজত্ব পুরোপুরি শেষ করতে পারবে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।